হ্যালো, আইকন একাডেমি ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে একটা রিজনিং ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে। এখানে আমরা সিচুয়েশন বেসড রিজনিং শিখব এবং কিছু কনভেনশনাল রিজনিংও শিখব। তো চলো প্রথমে সিচুয়েশন বেসড রিজনিং দিয়ে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, এটা একটা সিচুয়েশন বেসড রিজনিংটা আমি পড়ে যাচ্ছি। বলছি, আপনি একটি বাসে আছেন। বাসটি আপনার গন্তব্যে পৌঁছানো সত্ত্বেও প্রচণ্ড ভিড়ের কারণে আপনি টিকিট কাটতে পারেননি। আপনি এখন কি করবেন? নাম্বার 1 বলছে লজ্জাজনক পরিস্থিতি কাটানোর জন্য বাস থেকে নেমে ছুটে পালাবেন। 1 নম্বর বলছে বাস থেকে নেমে ছুটে পালাবেন। তো কখনোই আমি সেটা করব না। টিকিট না কেটে বাস থেকে নেমে ছুটে পালাবো না। এটা একজন দায়িত্বসম্পন্ন নাগরিকের পক্ষে শোভা পায় না। 2 নম্বর, আপনি পার্শ্ববর্তী কোনো যাত্রীকে টিকিটের টাকা দিয়ে কন্ডাক্টরকে দিয়ে দিতে বলবেন। মানে আমি কন্ডাক্টরকে সরাসরি টাকা দিলাম না, কাউকে আমার সহযাত্রীকে টিকিটের পয়সা দিয়ে দিলাম, বললাম কন্ডাক্টরকে দিয়ে দিতে। তো মেবি হতেও পারে বা নাও হতে পারে, আমি পরবর্তী সিচুয়েশনগুলো দেখে তারপর এটার বিষয়ে ডিসিশন নেব। 3 নম্বর বলছে টিকিটের দাম ড্রাইভারকে দেবেন। তো এটা তো কখনোই সম্ভব না। ড্রাইভার কাজ হচ্ছে বাসটা চালানো, আমি গিয়ে নিশ্চয়ই ড্রাইভারকে টিকিটের দাম দিতে পারি না। আর নাম্বার 4 বলছে কন্ডাক্টরকে ডাকবেন, টিকিটের সঠিক ভাড়া দিয়ে তার থেকে টিকিট নেবেন। তো 4টে যে অপশান দিয়েছে তার মধ্যে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই 4 নম্বর অপশানটা। তাহলে এখানে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 4। প্রত্যেকটার এক্সপ্লানেশন কিন্তু আমার দিতে হবে, কোনটা করব এবং কোনটা করব না। আশা করি বুঝতে পেরেছো যে এক্সপ্লেনেশনগুলো আমি দিলাম। 1 নম্বর এক্সপ্লেনেশন দিলাম হচ্ছে আমি কখনোই বাস থেকে নেমে ছুটে পালাবো না, কারণ একজন দায়িত্বসম্পন্ন নাগরিকের পক্ষে এই কাজটি শোভা পায় না। নাম্বার 2 বলছে আপনার পার্শ্ববর্তী কোনো যাত্রীকে টিকিটের পয়সা দেবেন এবং তাকে কন্ডাক্টরকে দিয়ে দিতে বলবেন। তো আমার কাছে যদি কন্ডাক্টরকে টিকিটের পয়সা দেবার অপশান থাকে, সেই সময় থাকে, তাহলে আমি নিজেই দিয়ে দেবো। আমি কেন আমার পার্শ্ববর্তী যাত্রীকে টিকিটের দাম দিতে যাব, কন্ডাক্টরকে দিয়ে দিতে বলবো। নাম্বার 3 বলছে ড্রাইভারকে দেবেন। তো আমি কখনোই ড্রাইভারকে দিতে যাব না, কারণ ড্রাইভারের কাজ হচ্ছে বাস চালানো, তার কাজ টিকিট কালেক্ট করা নয়। এবং নাম্বার 4 হচ্ছে কন্ডাক্টরকে ডাকবেন, টিকিটের সঠিক ভাড়া দিয়ে তার থেকে টিকিট নেবেন। তো তোমরা দেখবে অনেক সময় আমরাও যারা কলকাতায় যাতায়াত করি, অনেকেই কি করে যে দামটা দিয়ে দেয়, বলে টিকিট লাগবে না। তো এটাও কিন্তু একজন দায়িত্ববান নাগরিকের বা একজন দায়িত্ববান যে বাসে উঠেছেন তার পক্ষে শোভা পায় না। কারণ যাত্রী সঠিক ভাড়া দেবেন এবং সঠিক ভাড়ার সঠিক টিকিট নেবেন, এটাই হচ্ছে একটা সাম্যাবস্থা। তো সেই সাম্যাবস্থা বা সেই সিস্টেম আমাকে মেনে চলতে হবে। সেই সিস্টেমের মধ্যেই যেহেতু আমি পড়ি, সিস্টেমের বাইরে যাই না, এই সিস্টেমটা কিন্তু আমাকে মেনে চলতে হবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, আপনি একজন অজ্ঞ লোকের মতো ভুল করেছেন, সেটি আপনার নজরে আনা হয়েছে, তাহলে আপনি কি করবেন? অর্থাৎ আপনি একজন বাচ্চা ছেলে বা একজন নভিসের মতো ভুল করছেন, একজন সেই ভুলটা আপনার নজরে আনলো যে হ্যাঁ আপনি এই ভুলটা করেছেন, প্রচণ্ড সিলি মিস্টেক। আপনি কি করবেন? 1 নম্বর হচ্ছে রেগে যাবেন, 2 নম্বর হেসে উড়িয়ে দেবেন, 3 নম্বর ধন্যবাদ জানাবেন, 4 নম্বর হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। এবার দেখো এর এগেনস্টে এক্সপ্লানেশনগুলো আমি এরকম দিতে পারি যে রেগে যাব। প্রথম কথা, আমি রেগে যাব না, কারণ আমি সবসময় আমার ভুল থেকে শিক্ষা নেবার চেষ্টা করব। সেটা যত সূক্ষ্মাতিসূক্ষ্ম ভুলই হোক, যত ছোট ভুলই হোক। তো কেউ যদি আমাকে আমার ভুলটা ধরিয়ে দিতে থাকে, তার উপরে আমি রেগে যাব না, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করব এবং নিজের ভুলটা স্বীকার করে নেব। তাহলে 1 নম্বর অপশানটা এখানে হবে না, আমি রেগে যাব না। নাম্বার 2 বলছে হেসে উড়িয়ে দেবেন। এবার দেখো নিজের ভুল অস্বীকার করার এই একটা জায়গা অনেকেই করে, তো এটা ছোট্ট ভুল, সিলি মিস্টেক, এটা তো হতেই পারে, হেসে উড়িয়ে দিলেন, কিন্তু আপনি নিজেকে রেকটিফাই করলেন না। তো কেউ যদি আমার ভুল ধরিয়ে দিতে থাকে, তাহলে আমি কখনোই তারপরে হেসে উড়িয়ে দেব না সেই ভুলটাকে, বরঞ্চ সেটা যত ছোট ভুলই হোক আমি সেটাকে সাদর মনে গ্রহণ করব যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, পরবর্তীতে এই ভুলটা যাতে না হয় সেই চেষ্টাই আমি করব। তো 2 নম্বর অপশানও হবে না। 3 নম্বর অপশান হচ্ছে ধন্যবাদ জানাবেন, আর 4 নম্বর অপশান হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। এবার 3 আর 4টা আমি এক্সপ্লেন করছি, 3টে একটু পরে এক্সপ্লেন করছি, 4টা আগে দেখো।
হতাশাগ্রস্ত হয়ে পড়ব। দেখো, কাজ যারা করে তাদেরই ভুল হয়, এই কথাটা কোট করবে। যারা কাজ করে তাদেরই ভুল হয়, যারা কাজ করে না তাদের কখনো ভুল হয় না। তো কাজ করতে গেলে ভুল হবেই, এবং যে ভুলটা আমি করছি সেই ভুলটা আমাকে সাদর মনে গ্রহণ করতে হবে যদি সেই ভুলটা আমার সামনে আসে, এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করে ভবিষ্যতে যাতে সেই ভুল না হয় সেই বিষয়ে চেষ্টা করতে হবে। তো এই ভুলটা গ্রহণ করার জন্য না আমি হতাশাগ্রস্ত হয়ে পড়বো, না আমি লজ্জা পাবো, না আমি হেসে উড়িয়ে দেবো। তো এখানে হতাশার কোনো জায়গা নেই। কাজ করতে হলে আমাকে এগিয়ে যেতে হবে। হতাশা মানে এক জায়গায় আমি পড়ে থাকলাম, আমি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। ঠিক আছে, এক্সপ্লানেশনটা বুঝতে পারলে? তাহলে আমি কখনোই হতাশাগ্রস্ত হয়ে পড়বো না। আর 3 নম্বর অপশনটা এখানে ঠিক হবে, যে আমি তাকে ধন্যবাদ জানাবো। এর এক্সপ্লানেশনটা এই হবে যে কার্যক্ষেত্রে যদি কোনো ভুল হয়, কেউ যদি আমাকে সেই ভুলটা ধরিয়ে দেয়, অবশ্যই তার একটা ধন্যবাদ প্রাপ্য। কারণ এই ছোট ছোট ভুলগুলোই কার্যক্ষেত্রে আমার একটা বড় ভুল পরিণত হতে পারে ভবিষ্যতে, যেখান থেকে আমার চাকরির ক্ষেত্রে একটা বড় সমস্যা দাঁড়াতে পারে, অথবা আমার যদি কোনো পাবলিক ডিলিং হয়, মানে আমি যদি সাধারণ মানুষের জন্য কাজ করি, তো তাদের ক্ষেত্রেও অনেক সময় ভুল হয়ে যেতে পারে। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, তোমরা অনেকেই ভোটার কার্ডের নাম সংশোধনের ব্যাপারে জানো, বা সবারই আশা করি ভোটার কার্ড আছে। তো দেখবে নাম যখনই সংশোধন করতে হয়, একটা নাম সংশোধন করতে হলে অনেক সময় অন্য একটা জিনিস ভুল চলে আসে। অর্থাৎ তুমি নামটা সংশোধন করতে দিলে ভুল চলে আসলো টাইটেলটা। এটা কিন্তু সিলি মিস্টেক, মানে কি একটা আকার, ইকার বা হস্যিকারের ডিফারেন্স। তো এইটুকু সিলি মিস্টেকের জন্যই যে নাগরিক, তার জীবনে অনেক বড় বিপর্যয় নেমে আসে। তাকে অনেক দৌড়ঝাঁপ করতে হয়, আবার ওটা সাবমিট করা, ফর্মটা সাবমিট করা, আবার পরবর্তীকালে ঠিক করা, সেটা প্রিন্ট আউট নেওয়া, বিএলওর কাছ থেকে সেই জিনিসটা কালেক্ট করা, মানে তার অনেকগুলো ওয়ার্কিং ডেজ নষ্ট হচ্ছে। ফলে কি, আমি যদি আমার ভুলটা থেকে শিক্ষা নিয়ে নিজেকে সেই সময় সংশোধন করি, এবং যে আমাকে আমার ভুলটা ধরিয়ে দিল তাকে একটা ছোট্ট ধন্যবাদ দিয়ে নিজেকে সংশোধন করে নিই, আমার যেমন এই ভুলগুলো ভবিষ্যতে না হওয়ার সম্ভাবনা থাকছে, ঠিক তেমনি আমার ভুলের জন্য যারা যারা সাফার করছে, যারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরও সেই ক্ষতিটা আর ভবিষ্যতে হবে না। তো দুদিকেই আমায় সেফ থাকবো। বুঝা গেল? তাহলে এই রকম এক্সপ্লানেশন আমার এই কোশ্চেনটাই আসবে। চলো পরবর্তী প্রশ্ন। পরের প্রশ্নটা দেখে নেব। পরের প্রশ্নটা বলছে 9 ও 29-এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো 2 দিয়ে বিভাজ্য কিন্তু 4 দিয়ে বিভাজ্য নয়। অপশন বলেছে 6, 5, 8, 7। চলো দেখে নিই এই প্রশ্নটা কি করে আমি সলভ করব। দেখো, 9 ও 29-এর মধ্যে 2 দিয়ে বিভাজ্য সংখ্যা, 2 দিয়ে বিভাজ্য সংখ্যা কি হয়? শেষে 0 থাকবে অথবা একটা ইভেন নাম্বার থাকবে। হ্যাঁ, তাহলে প্রথম 2 দিয়ে বিভাজ্য সংখ্যা 10, 9 ও 20-এর মধ্যে 2 দিয়ে বিভাজ্য সংখ্যা হচ্ছে এইগুলো। এবার বলছে এর মধ্যে কোনগুলো 4 দিয়ে বিভাজ্য নয়। সরি, হ্যাঁ 4 দিয়ে বিভাজ্য, মানে 2 দিয়ে বিভাজ্য কিন্তু 4 দিয়ে বিভাজ্য নয়। এবার 4 দিয়ে বিভাজ্য যে সংখ্যাগুলো আছে আমি এর থেকে বাদ দিয়ে দেবো। 4 দিয়ে বিভাজ্য সংখ্যা কোনটা? 12 বাদ 16, 20, 24 এবং 28। তাহলে 9 ও 29-এর মধ্যে 2 দিয়ে বিভাজ্য কিন্তু 4 দিয়ে বিভাজ্য নয় এমন কতগুলো সংখ্যা থাকলো? দেখো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার হবে 5, যেগুলো 2 দিয়ে বিভাজ্য কিন্তু 4 দিয়ে বিভাজ্য নয়। ঠিক আছে, এক্সপ্লানেশনটা বুঝতে পেরেছো? পরবর্তী প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা নিয়ে এসেছি যে p = 16, ব্র্যাকেটের মধ্যে একটা ডিজিট আছে 11, q = এত, তাহলে r এ ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? একটা রিজনিং আছে, তাহলে আমাকে দেখতে হবে যে ব্র্যাকেটের মধ্যে এই সংখ্যাটা কি করে আসলো। দেখো, তোমরা সবাই স্কোয়ার নাম্বার মুখস্থ রাখবে, তাহলে এই টাইপের রিজনিং খুব ইজি হয়ে যাবে। এর ভেতরে বড় একটা সংখ্যা মানে বুঝতে পারবে কোনো মাল্টিপ্লিকেশন করে, মানে গুণ করে ভেতরে সংখ্যাটা নিয়ে আসা হয়েছে। তাহলে দেখো, 16 থেকে 267 কি করে আসলো? আমার 16 স্কোয়ার মানে কত? 256। তো 256-এর সঙ্গে 11 যোগ করো, দেখো হবে 267। বুঝা গেল? তাহলে এটার স্কোয়ার প্লাস ডান দিকের নাম্বারটা, এই হচ্ছে আমার এর লজিকটা। তাহলে কিউ দেখো, 19-এর স্কোয়ার প্লাস 14,
বলো 19 স্কোয়ার করলে কত হবে? 19 স্কোয়ার করলে হবে 361, 19 স্কোয়ার করলে হবে 361, এর সঙ্গে 14 যোগ করো হবে 375। তাহলে 17 স্কোয়ার করলে কত হবে? 17 স্কোয়ার করলে হবে, এখানে লিখছি, 17 স্কোয়ার করলে হবে 289, এর সঙ্গে 18 যোগ করো 307। তাহলে কোশ্চেন মার্কে আমার অ্যান্সার হবে 307। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন। পরের প্রশ্নটা দেখো, বলছে ফটোসিনথেটিকের নিচের দেওয়া অক্ষরগুলো নিয়ে নিচের কোন শব্দটি গঠিত হয় না? এগুলো ব্যাংকের রিজনিং এ দিত, এখন এখানেও দিয়ে দিচ্ছে। তো দেখো ফটোসিনথেটিক একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ড কতগুলো লেটার নিয়ে তৈরি, এবার নিচের অপশনের মধ্যে কোনটা এটা নিয়ে তৈরি হবে না। তার মানে আমার লজিক কি? আমার লজিক হচ্ছে এটাই যে এর মধ্যে এমন কতগুলো ওয়ার্ড আছে যেগুলো অপশনে দেওয়া ওয়ার্ড তার মধ্যে লেটার তার মধ্যে নেই, তাহলে সেটা আমার অ্যান্সার হবে। তো প্রথম অপশনটা কি আছে? প্রথম অপশনটা আছে দোজ, THOSE। দেখো টি আছে, এইচ আছে, ও আছে, এস আছে, ই আছে, তাহলে প্রথমটা তৈরি করা যাবে, আশা করি বুঝতে পারছো। নাম্বার 2 হচ্ছে সেন্ট, SCENT। দেখো এস আছে, সি আছে, ই আছে, এন আছে, টি আছে, তার মানে দ্বিতীয়টাও তৈরি করা যাবে। 3 নম্বর হচ্ছে প্রন, PRONE। দেখো পি আছে, পি আছে, দেখো আর কোথাও নেই, কি নেই? আর কোথাও নেই, তাহলে এই ওয়ার্ডটা তৈরি করা যাবে। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার হবে নাম্বার 3। নেক্সট দেখো এই প্রশ্নটা দেখো, এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। তো বলছে দুজন পুরুষ এবং দুজন মহিলা একটি টেবিলের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে মুখ করে বসে তাস খেলছে। তাহলে এই হচ্ছে আমার টেবিল, ডিরেকশনটা দেখেছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এবার বলছে একজন পুরুষের সঙ্গে একজন মহিলা, একজন মেল আর একজন ফিমেল নিজেদের পার্টনার, কিন্তু কোনো মহিলাই পূর্ব দিকে মুখ করে বসে নেই। তাহলে পূর্ব দিকে মুখ করে কোনো মহিলাই বসে নেই, তাহলে পূর্ব দিকে মহিলাদের পজিশন কোথায় হতে পারে? যেহেতু পূর্ব দিকে মুখ করে বসে নেই, তাহলে এইখানে মানে পশ্চিম দিকে মুখ করে থাকতে পারে। তাহলে মেবি এদিকে হতে পারে মহিলা, এদিকে হতে পারে মহিলা, আবার এদিকে হতে পারে মহিলা। বুঝে গেল? কিন্তু আবার বলেছে একজন পুরুষ আর একজন মহিলা হচ্ছে পার্টনার, দুজন মহিলা কখনো পার্টনার হতে পারে না। তাহলে ইদার এখানে বা এখানে। এবার দেখি পরে, একজন পুরুষ দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, তার মানে এখানে হবে একজন মেল। ক্লিয়ার হলো? মেল দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। মহিলা দুজন কোন দিকে মুখ করে বসে আছে? তো বাস আমার শেষ। ওখানে যদি ফিমেল হয় এই পজিশনে হবে আমার মেল, আর এই পজিশনে ফিমেল হলো। তাহলে আমার অপশন বলছে মহিলা দুজন কোন দিকে মুখ করে বসে আছে। তাহলে একজন মহিলা কোন দিকে মুখ করে বসে আছে? ওয়েস্ট, মানে একজন পশ্চিম দিকে মুখ করে বসে আছে। আর একজন মহিলা কোন দিকে মুখ করে বসে আছে? নর্থ, মানে উত্তর দিকে মুখ করে বসে আছে। একজন পশ্চিম দিকে মুখ করে বসে আছে, একজন উত্তর দিকে মুখ করে বসে আছে। বোঝা গেছে? চলো পরে। শেষ প্রশ্ন, আবার একটি সিচুয়েশন বেসড রিজনিং নিয়ে এসেছি। দেখো যে আপনি একটি চাকরির পরীক্ষায় ইন্টারভিউতে বসেছেন, নিচের কোন প্রশ্নটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? বেতন সম্পর্কিত প্রশ্ন। 1 নম্বর হচ্ছে বেতন সম্পর্কিত প্রশ্ন। নাম্বার 2 পদোন্নতি সুবিধা সম্পর্কিত প্রশ্ন। নাম্বার 3 আপনার নিচের বিচার বুদ্ধি উন্নত করা এবং সংস্থার উন্নতিকল্পে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগানো। আর 4 নাম্বার হচ্ছে উপরের সবকটি সমান গুরুত্বপূর্ণ। একটু সোজা, যেহেতু 4 নম্বর অপশনটা দিয়ে দিয়েছে, এক্ষেত্রে অ্যান্সার চোখ বুঝে হবে আমার 4 নম্বর অপশন, এটাই হবে আমার অ্যান্সার। কিন্তু এক্সপ্লানেশন গুলো কি হবে? তো প্রথম কথা, আমি যদি একটা চাকরির ইন্টারভিউতে বসি, আমি চাকরি কেন করব বলো তো? আমি চাকরি করব দুটো সুরক্ষার জন্য, এক সামাজিক সুরক্ষা এবং পারিবারিক সুরক্ষা। অর্থাৎ চাকরি করতে গেলে আমি যে অনারিয়ামটা পাবো, আমি যে স্যালারিটা পাবো, তার দ্বারা কি হবে? আমার জীবনটাও সুরক্ষিত হবে, আমার পরিবারটা সুরক্ষিত হবে এবং আমি কিছু সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারবো। এই হলো আমার চাকরিতে যাওয়ার মূল উদ্দেশ্য, নিজের সুরক্ষার পাশাপাশি
সমাজের জন্য কিছু উপকার করা। তো সেখানে বেতন বা স্যালারি একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তো অবশ্যই আমার বেতনের সুরক্ষা প্রদান করতে হবে আমাকে একটা চাকরির পরীক্ষায় যেতে হলে। বোঝা গেল? নাম্বার 2 বলেছে পদোন্নতির সুবিধা সম্পর্কিত প্রশ্ন। এবার দেখো, আমি যদি কোনো চাকরিতে জয়েন করি, তো সারা জীবন তো আমি এক জায়গায় থেকে যেতে পারি না, বা সেটা আমার ভালোও লাগবে না। এক কাজ করতে সারাদিন, সারা জীবন ধরে এক কাজ করতে ভালো লাগবে না। আমি আমার জীবনের উন্নতি চাইবো। তো জীবনের উন্নতির সঙ্গে সঙ্গে আমার পদোন্নতি বা প্রমোশন অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই আমি আমার যে অফিস বস আছে তাদের সঙ্গে পদোন্নতির বিষয়ে আলোচনা করব, সেটি সমান গুরুত্বপূর্ণ। আর নাম্বার 3, নিজের বিচার বুদ্ধি উন্নত করা এবং সংস্থার উন্নতিকল্পে বিচার বুদ্ধিকে কাজে লাগানো। এটা তো অবশ্যই আমার মধ্যে যে স্কিল আছে, আমার মধ্যে যে ইন্টেলিজেন্সি আছে, সেইগুলো অবশ্যই আমি যে অর্গানাইজেশনে জয়েন করছি সেই অর্গানাইজেশনের কাজে লাগবে। কারণ আমাকে তো আমার আমার যদি যোগ্যতা থাকে, সেই যোগ্যতাটা দেখেই তো আমাকে চাকরি দিচ্ছে। তো সেই যোগ্যতাটাকে আরো বেশি উন্নত করা, কিসের উদ্দেশ্যে উন্নত করা? আমি যে সংস্থার কাজে করছি সেই সংস্থার উন্নতিকল্পে আমার যোগ্যতাটাকে উন্নত আমাকে করতেই হবে। সেটা কাজ করতে করতে মানুষ সবসময় শেখে, এক জায়গায় তো বসে থাকে না। মানে ইন্টেলিজেন্সি বাড়ে, অথবা কাজ করার ক্ষমতা বাড়ে, অথবা যোগ্যতা বাড়ে। তো সেই যোগ্যতাটাকে উন্নত করতে হবে, এবং সেই যোগ্যতাটাকে উন্নত করার সঙ্গে সঙ্গে আমি যাদের হয়ে কাজ করছি সেই প্রতিষ্ঠানটাও যাতে উন্নত হয় সেই চেষ্টা আমাকে করতে হবে। একটা জিনিস মনে রাখবে, যে প্রতিষ্ঠানটা আমাকে চাকরি দিচ্ছে, ফলে প্রতিষ্ঠানটা যদি টিকে থাকে, আমার জীবনযাত্রাও টিকে থাকবে, আমার চাকরিটাও টিকে থাকবে। তাহলে আমি যে চাকরিই করি, সে ছোটোখাটো বড়সড় যে চাকরিই করি, আমাকে সবসময় প্রতিষ্ঠানটা যাতে টিকে থাকে সেই চেষ্টা করতে হবে। প্রতিষ্ঠানটা উঠে গেলে কিন্তু আমিও কেউ নই। ফলে আমার জীবনের যেমন উন্নত হবে, আমি আমার স্কিলগুলো যেমন ডেভেলপ করব, ঠিক সেই সঙ্গে প্রতিষ্ঠানরাও যাতে সঠিক মর্যাদা পায় সমাজের কাছে অথবা বৃহত্তর মার্কেটিংয়ের ক্ষেত্রে, সেই চেষ্টা আমাকে করতে হবে। ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হবে চা। তাহলে চলো, আর ক্লাসটা দীর্ঘায়িত করব না, রিজনিংয়ের ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী তোমরা একটা ম্যাথসের ক্লাস পাবে। আবার একই কথা বলছি, ভিডিওগুলো যত বেশি সংখ্যক শেয়ার করতে পারবে তত ভালো। সবার কাছে এই ভিডিওগুলো পৌঁছাক, এটা আমরা চাই। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। কোনো কিছু অজানা থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। আমাদের অ্যাপটাতে জয়েন করতে পারো। ব্যাস, প্রতিদিন এক কথা বলি। চলো, আর কিছু না। টাটা, ভালো থাকবে।